কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। বাজতেছে সন্ধ্যা 7টা, অফিসে গেজাইতেছি, বেরোবো অবশ্য, কাজ শেষ মাত্র গোছাইলাম। তো ভাবলাম আপনার সাথে একটা কথা বলে যাই। আজকে 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকতে পারতেছি না। কি যে একটা অবস্থা লাগছে। বিয়ে করছে একজন, আউট হয়ে যাইতেছে পুরো বাংলাদেশের মানুষের। হ্যাঁ, কি একটা যে অবস্থা, ফেসবুকে ঢুকা যাচ্ছে না, টাইম লাইনে ঢুকা যাচ্ছে না। আর সবাই আসলে তাহসান ভাইয়ের বিয়ে নিয়ে খুব উৎসুক। তাহসান ভাই খুব সুন্দর বউ পাইছে, তাহসান ভাইয়ের বউ খুব সুন্দর। হ্যাঁ, সেই খুশিতে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে পেলে মানে স্টেটাস একটা না দিলেই নয়, মনে হচ্ছে যেন তারাই বিয়ে করছে। বিয়ে করলো তাহসান ভাই, আউট হয়ে পড়ে যাচ্ছে সবার, এমন একটা অবস্থা। তো আসলে আমরা মানুষেরটা নিয়েই খুব হাস্যরসাত্মক, বা মানুষের ব্যাপারগুলো নিয়েই খুব, হ্যাঁ কি বলে এটাকে, আলোচনা সমালোচনা করতেই পছন্দ করি। কিন্তু আসলে যে জায়গাটায় মূল পয়েন্টটা আমাদের কথা বলা প্রয়োজন, সেই জিনিসগুলো তো আসলে কথা বলি না আমাদের। এই যে এই ব্যাপারটা আজকে 2 দিন যাবৎ ফেসবুকে যে পরিমাণ হাইলাইটেড এবং যে পরিমাণ মানে এটা নিয়ে আলোচনা চলতেছে, কিন্তু এর ভিতরে ভিতরে বাংলাদেশে যে আরো অনেক কিছু হয়ে যাচ্ছে সেটার দিকে আমাদের কারোই কিন্তু কোনো খেয়াল নেই। আমরা যে আসলে মানে কি একটা ঘটনার ভিতর দিয়ে আমাদের দেশটা আসলো এবং সামনের দিকে কি হওয়া উচিত সেটা সম্বন্ধে আমরা কেউই আসলে বাকি বল না। আমরা ভাবতেছি যে একটা জিনিস গেছে, হয়তোবা সব ঠিক হয়ে গেছে, কিন্তু আসলে সব ঠিক হয় নাই। কারণ আমাদের উপর থেকে পাশ থেকে যে জিনিসগুলো আমাদেরকে অলওয়েজ প্রেশারাইজ করে, সমস্যাটা আসলে আমাদের যে দলটা গেছে ওই দলের না, ওদেরকে যারা এই দেশে দানব বানাইতে সহায়তা করছে তারা। হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে এই ব্যাপারগুলো। আমরা যদি ডে বাই ডে জিনিসগুলোকে যদি নেগলেন্সিতে রাখি, তাহলে আসলে বাংলাদেশের অবস্থা আগে যা ছিল সামনের দিনে হয়তোবা তাই থাকবে, হয়তোবা তার চেয়েও খারাপের দিকে যাইতে পারে, বলা যায় না। হ্যাঁ, ডে বাই ডে পরিস্থিতি ওরকম ঘোলাটের দিকে যাচ্ছে। আমাদের চট্টগ্রাম ইপিজেডে আজকে 2 দিন যাবৎ খুব বিশ্রী অবস্থা, কারণ আন্দোলন চলতেছে। ইপিজেডের ভিতরে বৃহত্তর কিছু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে একটা প্রতিষ্ঠানের গত 2 দিন যাবৎ খুবই আন্দোলন চলতেছে। আমি নামটা বলে দিই, প্যাসিফিক জিন্স, সবাই চিনেন হয়তো বা এই একটা নাম। হ্যাঁ, তো এদের ওয়ার্কারদের আন্দোলন চলতেছে আজকে 2 দিন, শুরু হয় নাই। আজকে ওদের এমডি স্যার এসে হয়তো বা কিছু ওদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলোর ব্যাপারে কথাবার্তা বলছে। এখনো কি শুরু হয়েছে সেটা জানি না, কালকে অফিস আসলে হয়তো বা বলতে পারবো। তো প্রত্যেকটা জায়গায় এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এবং কিছু জিনিস আসলে অযৌক্তিক ভাবেও বলা যাবে না, কারণ দাবি দাবাগুলো অনেক দিনের, যেগুলো আসলেই শুরু হচ্ছে না। আর এর ভিতরে আরো অনেক কিছুই ঘটতেছে। কালকেই একটা নিউজ দেখলাম যে বাংলাদেশ থেকে 50 জন বিচারক যাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশে বিচারিক কার্যক্রম শেখার জন্য। আপনি চিন্তা করতে পারেন, আমাদের যে দেশটার সাথে আমাদের মানে এত খারাপ একটা দিক যাচ্ছে সময়, পাশাপাশি ওরা আমাদেরকে যে পরিমাণ আমাদের দেশের মানে আমাদের দেশের ব্যাপারে যে পরিমাণ ইন্টারফেয়ারেন্স করতেছে ওরা। তো ওদের এই এত কিছুর পরেও আমরা আমাদের দেশ থেকে বিচারিক কার্যক্রম শেখার জন্য বিচারিকদেরকে পাঠাচ্ছি ওদের দেশে। ওরা এসে আমাদের দেশে কি বিচার করবে? ওদের দেশের বিচার করবে আমাদের দেশে। আমরা আসলে মানে খুবই হতাশ এই ব্যাপারগুলো নিয়ে, খুবই হতাশ। আমাদের আইন উপদেষ্টা যিনি আসিফ নজরুল, ওনার নামে আসলে অনেক অনেক কমপ্লেন। আমি আসলে কিভাবে, আমরা ছোট মানুষ, আমরা ওনাদেরকে নিয়ে কথা বলাটা বাঞ্ছনীয় মনে করি না, কিন্তু আসলে না বলে উপায় নাই। আজকেও ইলিয়াস ভাই ওনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিল গাজীপুরের কোন একটা ঘটনাকে কেন্দ্র করে, আমার স্পষ্ট মনে নাই, যদিও আমি মোবাইলে ভিডিও করতেছি, দেন সে কারণে আমি আসলে নিউজটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। যারা ইলিয়াস ভাইয়ের ফেসবুক পেজে আছেন তারা স্ট্যাটাসটা দেখছেন, উনি ওনাকে কোট করে এই জিনিসটা আসলে লিখছেন। তো যদি ওনার ব্যাখ্যাটা যদি ভুল হয় তাহলে সেটা আপনি বলেন যে ওনার ব্যাখ্যাটা ভুল। আর প্রত্যেকটা কিছুদিন পর পর আপনাকে নিয়ে আসলে যে কথাগুলো আসতেছে সেগুলো আসলে কোনোভাবেই কাম্য না। আমরা আসলে আপনাকে অনেক পজিটিভ ভাবে নিয়েছিলাম, কিন্তু আপনার যেই কর্মকাণ্ড এবং আপনার যেই গতিবিধি ডে বাই ডে প্রমাণিত হচ্ছে যে আপনার আসলেই অনেক ঝামেলার দিকে যাচ্ছেন। আপনি যেই কাজগুলো করতেছেন হয়তো ভবিষ্যতে আপনি এখন করে হয়তো বা করে যাবেন, কিন্তু ভবিষ্যতেও আপনাকে এটার মাসুল গুনতে হবে, কেউ ছাড় দিবে না। আর কি হইলো বুঝলাম না, প্রত্যেকটা দলের মনে হয় যে মাথা হয়ে গেছে গা। আপনার জামাত বলেন, বিএনপি বলেন, প্রত্যেকটা দল কি, তারা কি চাচ্ছে, তারা কি করতে চাচ্ছে তারা নিজেরাই স্পষ্ট না এখনো। তারা তাদের মতো করে, আপনারা যে জিনিসগুলোকে আওয়ামী লীগ এতদিন বিক্রি করে খেয়ে গেছে, আপনারা আবার চেষ্টা করতেছেন সেই জিনিসগুলোকে মানুষকে খাওয়ানোর জন্য, মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে আদার জিনিসগুলো খাওয়ানোর জন্য। আপনারা সংবিধান, এই গভর্নমেন্ট গেলে সংবিধান পরিবর্তন হবে, এটা পুরো বাংলাদেশের মানুষের জাতির চাহিদা ছিল। কারণ একটা ভাঙাচুরার ভিতর দিয়ে যেই
যেই সংবিধানটাকে এত পরিমাণ চেঞ্জ করা হয়েছে, আর যেই সংবিধানটা আমাদের অ্যাডাপ্ট করে নেওয়া, যেটা আমরা অ্যাডাপ্ট করছি পার্শ্ববর্তী দেশগুলো থেকে, সেই সংবিধানটাকে কেন আমরা বলবৎ রাখতে হবে? কেন আমরা এখন পর্যন্ত চেঞ্জ করবো না? আমাদের দেশে কি গুণীজনরা নাই? আমাদের দেশে কি সংবিধান লেখার মতো কোনো মানুষ নাই? আমরা আশ্চর্য হই এখনো যে বিএনপি এখন আসার পর, এই ঘটনাচক্রের আপা যাওয়ার পর এখন এসে ওনারা বলতেছে এই সংবিধান বাতিল করা যাবে না, এই সংবিধান চেঞ্জ করা যাবে না। প্রথম এই যে সরকার গঠন হইলো, সেই সরকার গঠন হওয়ার সময়ও কয়েকজন মানুষ গিয়ে এই সরকারকে এই সংবিধানের ভিতরে রাখার জন্য চেষ্টা করছেন। কেন? আপনারা কি ভবিষ্যতে আপা হইতে চান? আপনারাও কি ভবিষ্যতে এরকম দানব সরকার বানাইতে চান? পুলিশের কর্মকাণ্ড অনেক প্রশ্নবিদ্ধ, এখনো অনেক প্রশ্নবিদ্ধ। যে পরিমাণ পুলিশের অ্যাকশন হওয়া দরকার ছিল, আর্মির তরফ থেকে যে পরিমাণ অ্যাকশন হওয়া দরকার ছিল, হ্যাঁ অনেক ঠান্ডা মাথায় আর্মি হ্যান্ডেল করছে, কিন্তু যারা অপরাধী, যাদেরকে না ধরলেই না, তাদেরকে পর্যন্ত আপনারা ধরতে পারেন নাই। ইনফ্যাক্ট যাদেরকে ধরছেন তাদের ব্যাপারে আসলে কোনো ধরনের কোনো অভিযোগই নাই। হ্যাঁ, এটা আসলে মানে কেন বা কি কারণে হচ্ছে আমরা আসলে জানি না। আপনারা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, হ্যাঁ আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে যে 3 জন আছেন, তাদের প্রথম অনেক গরম কিছু কথাবার্তা শুনছিলাম। আপনারাও ডে বাই ডে কি ক্ষমতার পাওয়ারে ঠান্ডা হয়ে গেলেন না কি হয়ে গেলেন বুঝলাম না। ক্ষমতার চেয়ার পাইলে কি এভাবেই সবাই ঠান্ডা হয়ে যায়? আপনি ক্ষমতা অথবা মাতৃভূমি বলে একটা ডায়লগ দিলেন কয়দিন আগে আসিফ মাহমুদ ভাই, কিন্তু সেটার যে প্রতিফলন সেটা আমরা তো আসলে কার্যত দেখতেছি না, কোনোখানেই দেখতেছি না। আপনারা আমাদের যে প্রধান উপদেষ্টা, একমাত্র চাহিদা ওনার কাছে, উনি ছাড়া আপাতত আমাদের আর কেউ চাহিদার নাই। যদি উনিও ফেল করে বা ওনার থেকেও যদি আমরা আসলে আশাহত হই, আমরা আসলে এমনও বাংলাদেশ থেকে খুব একটা প্রাপ্তি নাই বা পাওয়ার নাই বা চাওয়ার নাই, কিন্তু আমরা তো মনে করেন আমাদের একটা এইজ এখন যেটা হয়েছে, আমরা মোটামুটি আমাদের লাইফের অর্ধেক সময়টা আমরা কাটাই ফেলছি। কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের পরবর্তী ছেলে মেয়েরা যারা আসবেন এই দেশটাতে, তাদেরকে আসলে কি কি আমরা কি বলে যাব যে এই ধরনের একটা ভাঙচুর 16-17 বছর পরে হওয়ার পর, আপনারা আসার পর আপনারা এসে দেশকে এইভাবে করে আপনারা কুক্ষিগত করছেন, আপনারা ক্ষমতার লোভ পেয়ে আপনাদেরকে সবকিছু আপনারা ভুলে গেছেন। আপনারা সংস্কারের নামে যা সংস্কার করতেছেন, যেগুলোর কোনো ইম্পর্টেন্সই নাই, যেগুলো সংস্কার করার প্রয়োজন সেগুলোর কোনো কথাই নাই। আপনি চিন্তা করেন বাংলাদেশে ওয়ার্কার লেভেলে, আমি কালকে এই ভিডিওটা করছিলাম যে স্টাফটা হচ্ছে কলুর বলদ, ওয়ার্কাররা হচ্ছে ওয়ার্কারদের রক্ত শোষা টাকা দিয়েই এত বড় বড় ফ্যাক্টরি, এই যে যাদেরকে আমরা বিনিয়োগকারী বলতেছি, তারা আসলে ওয়ার্কারদের পকেটের টাকা দিয়ে দিয়ে, আপনার মাথার ঘামের টাকা দিয়ে দিয়ে আপনার এত বড় বড় সম্পত্তি, এত বড় বড় বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছে। হ্যাঁ, আজকে 2 দিন আমাদের ব্যাপারে মানে আমার সাথে আমার যে সিনিয়র ম্যানেজমেন্ট তাদের সাথে ঝগড়া হচ্ছে। কারণ কি? কারণ আমি ওয়ার্কারদের পক্ষে কথা বলি, আমি হ্যাঁ রুলস রেগুলেশনের ব্যাপারে কথা বলি। আপনি চিন্তা করেন কয়দিন আগে শ্রম মন্ত্রণালয় থেকে একটা আইন পাস হয়েছে, আসিফ মাহমুদ নিজে এটার প্রজ্ঞাপন জারি করছে যে প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে, যেগুলো ফ্যাক্টরি তাদের যে ওয়ার্কার, তাদেরকে প্রত্যেক বছর ইনক্রিমেন্টের যেই পজিশনিং সেটাকে 9.5%-এর নিচে আনানো যাবে না। কিন্তু বেবজা বা যে ধরনের শিল্পাঞ্চলগুলো আছে যেগুলো আলাদা অথরিটিতে চলে, মানে সরকারি অথরিটিতে অবশ্যই চলে, কিন্তু যেগুলোতে আলাদা করে প্রজ্ঞাপন জারি করতে হয়, যেমন বাংলাদেশের চিটাঙের বেবজা বা ঢাকায় বেবজা যেটা আছে, ওরা আলাদাভাবে প্রজ্ঞাপন করতে হয় তাদের শিল্পজনের যেই অঞ্চলের যেই ফ্যাক্টরিগুলো তাদের জন্য। কিন্তু তাদের তরফ থেকে কোনো ধরনের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি এটার ব্যাপারে যে আপনার 9.5% আপনার ইনক্রিমেন্ট করতে হবে। আমাদেরকে কিছুদিন আগে, যেহেতু আমি এইচআর ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদেরকে কিছুদিন আগে আপনার একটা মিটিং এ ডেকে নিয়ে গেল বেবজাতে। ওখানে ডেকে নিয়ে গেলে আমাদেরকে বললো কি যে আপনারা এটা চেষ্টা করেন এটা প্র্যাকটিস করার জন্য। কিন্তু ওনারা মৌখিকভাবে বলা আর আপনার এই একটা প্রজ্ঞাপন জারি করার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। আমাদের যে আপার ম্যানেজমেন্ট, এটা বিদেশি ম্যানেজমেন্ট, আমরা ডিরেক্ট আমাদের কোম্পানিটা হ্যান্ডেলিং হয় এমডি থেকে। আমি বলছিলাম যে আমাদের কোম্পানিটা আসলে স্বৈরশাসকের একটা কোম্পানি। তো উনি যখন একটা লুপ হোল পায়, সেই লুপ হোলটাকে তো উনি কাজে লাগাবে। বেবজার যে লুপ হোল আছে এখনো, বেবজার এই যে আমি আজকে আইনটা পড়লাম বেবজায়, যে এখানে বলা আছে যে আপনারা ইনক্রিজ করবেন 10%, কিন্তু এর পাশাপাশি আরো ক্লজ লাগাই দিছে কি আপনারা ওদের পারফরমেন্স, আপনারা ওদের হ্যাঁ সবকিছু ইভ্যালুয়েট করবেন, ইভ্যালুয়েট করে দেন আপনারা ওদেরকে 10%, মিনিমাম 50%কে আপনারা 10% দিতে হবে এবং বাকি 50%কে আপনারা 5%-এর নিচে আনতে পারবেন না। ঠিক আছে, 5%-এর নিচে আনতে পারবেন না। তো এই যে লুপ হোল গুলো আপনারা রেখে দিচ্ছেন, এগুলো যে কি পরিমাণ আত্মঘাতী, এগুলো দিয়ে ইউজ করে, এগুলোকে ব্যবহার করে আপনার এই বড় বড় কোম্পানিগুলো যে কি পরিমাণ ওয়ার্কারদের মাথার ঘাম চুষে খাচ্ছে, সেটা আসলে বলে বুঝাইতে পারবো না।
যেগুলো নিয়ে আসলে নিজেও চাকরি বাকরিতে আসলে খুব একটা শান্তি পাচ্ছি না, কারণ নীতি নৈতিকতার জায়গা যদি ঠিক রাখতে হয় এসব চাকরি করাটা আসলে কষ্টকর। কিন্তু এখন কি করব, পেট তো চালাইতে হবে, পেট না চালাইতে উপায় নাই। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই করুণ। ব্যবসায় প্রত্যেকটা ধাপে ধাপে যে ব্যাপারগুলোকে ইনক্লুড করে রাখছে, মানে খুবই বিশ্রী একটা ব্যবস্থা। আপনাদেরকে একটা ঘটনাই বলি, ভ্যাটের যে ব্যাপারটা, প্রত্যেক মাসে ভ্যাট আপনি যদি ব্যবসা করে থাকেন, যারা ব্যবসা করেন তারা জানেন, ট্রেড লাইসেন্স যাদের আছে তারা জানেন যে প্রত্যেক মাসের 15 তারিখের ভিতরে আপনাদেরকে ভ্যাটের একটা অনলাইন সাবমিশন দিতে হয়। সেটা নীল হোক বা আপনার ব্যবসা হোক, ব্যবসা হইলে সেটার পরিসংখ্যান দিয়ে করতে হয়। কিন্তু একটা ব্যবসায়ী প্রত্যেক মাসে কেন সেই ভ্যাটের ব্যাপারটা করবে? যারা ব্যবসা করে তারা কিন্তু অটোমেটিকলি ভ্যাটের আওতায় থাকেই, কিন্তু আমরা যেরকম ট্যাক্সের আওতায় প্রত্যেক বছর একবার করি, সেটাকে একবার করা যেতে পারে, কিন্তু প্রত্যেক মাসে মাসে সাবমিশন করা, এরপরে আবার ইয়ার শেষে একবার সাবমিশন করা। আপনি জানেন একটা মাস যদি আপনি সাবমিশন গ্যাপ করেন, তাহলে আপনার জরিমানা চলে আসে, 5,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা চলে আসে। আপনি যদি কয়েক মাস এটা যদি সাবমিট না করেন অনলাইনে, দেন আপনার কাছে চিঠি চলে আসবে। তো এই যে ব্যবসায়ীদেরকে মারার যে প্রক্রিয়া, বা ছোট ব্যবসায়ী যে ছোট উদ্যোক্তারা যে তৈরি হবে, কিভাবে তৈরি হবে? আপনি যদি ব্যবসাকে যদি বন্ধুসুলভ তৈরি মানে না বানান উদ্যোক্তাদের জন্য, আপনি ব্যবসায়ীদেরকে প্রত্যেকটা পদে পদে তাদের খরচের পথ তৈরি করে রাখছেন, তাদেরকে ব্যবসা করতে পারে না, তারা একটা ট্রেড লাইসেন্স বানাইতে যে খরচ, পরের বছর রিনিউ করতে দ্বিগুণ খরচ হয়। ট্রেড লাইসেন্স এর এগেনস্টে যে টিন লাইসেন্স হয়, সেটা আপনি ব্যবসা না করলেও আপনাকে ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স তো পে করবেন, আপনি নিজে নিজে আপনার ট্যাক্স পে করতে পারবেন না, আপনি নিজে আপনার ট্যাক্সের ফাইলটা জমা করতে পারবেন না, আপনাকে কোনো না কোনো একটা লয়ারকে ধরতে হবে ট্যাক্সের, যাকে দিয়ে আপনি কাজ করালে প্রায় 2 থেকে 3 হাজার টাকা আপনাকে দিতে হবে। তাইলে কোনটা সুবিধা আপনারা দিলেন? কোন সুবিধাগুলো আপনারা দেওয়ার চেষ্টা করতেছেন? আমরা মানে খুবই হতাশ, এই দেশের মানুষ খুব হতাশ, আপনাদের কর্মকাণ্ডে খুব হতাশ, বর্তমান যে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ডে হতাশ, তাদের যেই আশেপাশে তাদের যেই বারন্ত গুন্ডামি, মাস্তামি, চাঁদাবাজি, রাহাজানি, হাজারি, সবাই একজন একজনের দিকে নজর দিচ্ছেন। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, কোন জায়গায় এক আওয়ামী লীগের নেতাকে ছুটানোর জন্য জামাতের সমর্থকরা আপনার আন্দোলন করতেছে। ওরা বলতেছে উনি জামাতের আপনার সদস্য। ঠিক আছে, হইতে পারে ভুল, কিন্তু সেটা সুরাহতে হইতে হবে। সেটা সুরাহ করতে কয়দিন সময় লাগে, সেটা তদন্ত করে বের করতে কয়দিন সময় লাগে? মাথায় খাটতেছেন আপনারা, কি চালাইতেছেনটা কি কচুর বাল? মুখটা দিয়ে খারাপ আসতেছে প্রচন্ড। না পারলে সরেন না, একটু বাদ দেন না ভাই, এমনি চলুক। যে কয়দিন এই সরকার ছিল না সেই কয়দিন আরো ভালো চলছে দেশ, যে কয়দিন সরকার ছিল না সেই কয়দিন আরো দেশ অনেক ভালো চলছে। সরকারের নামে চুতিয়াবাজি লাগাই দিচ্ছেন আমাদেরকে, আমাদের মাথার ঘাম। এই যে আমি অফিস স্টাফ বলে একটা নাম লাগাই দিছে, আমার ওয়ার্কার চেয়েও খারাপ অবস্থা। রাতের বাজতেছে এখন 7টা, আমাদের অফিস টাইম শেষ হয় 5:30টায়, কিন্তু যেটা শেষ হওয়ার কথা ছিল 4:30টায়। আমাদের 8 ঘন্টা ডিউটি, আমরা সকাল 4:30 থেকে অফিস টাইম ডিউটি শুরু করি, কিন্তু সেখানেও আমাদেরকে লাঞ্চ টাইমটাকে আউট করে সেটাকে 5:30 করা হয়েছে। 5:30 তো করতে 5:30 একটা স্টাফ বেরোতে পারে না, সবাই বেরোতে 6:30, 7টা, 8টা, 8:30, 9টা। এই হচ্ছে বর্তমান চাকরির বাজারের অবস্থা স্টাফদের। মানে এটা খুবই দুঃখজনক কথা যে আমরা আমাদের সারাটা দিন, আজকে সকালে আমি সকাল 5:30, 6টার দিকে আমি ঘুম থেকে উঠে বেরোইছি ঘর থেকে প্রায় 6:45টার দিকে। এখন পর্যন্ত সকালে আসার সময় আমার বাবু দুইটাকে আমি ঘুমে রেখে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমি তাদের মুখ দেখতে পারি না। এখন যাইতে আরো 1 ঘন্টা, আর 2 ঘন্টা যদি লেট হয়, যাওয়ার পর আমি তাদেরকে আর জাগনি দেখবো না, তারা ঘুমিয়ে যাবে না। এই হচ্ছে মানে অবস্থা আমাদের। মানে খুবই হতাশ। এই দেশটা ছাড়তেও পারতেছি না। বালের একটা দেশ, দেশের ভিতরে নাই কোনো এমবেসি, নাই কোনো সুযোগ সুবিধা, নাই কোনো প্রপার ফ্যাসিলিটিস যে এই দেশটা ছেড়ে কোনো রকম চলে যাব, সেটাও সুযোগ হচ্ছে না। সেটা তো প্রত্যেকটা পদে পদে বাধা। আপনারা এখনো সময় আছে সরকার থেকে শুরু করে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা যেগুলো ইস্যুগুলো রাইজ করতেছেন প্রপার ভাবে রাইজ করেন। যদি না পারেন বাদ দেন, ছেড়ে দেন উপদেষ্টা মন্ডলী। আপনাকে কেউ বলে নাই হাতে পায়ে ধরে আপনি রাখার জন্য। আপনি এখন নিজে হয়েছেন, হওয়ার পরে আপনি পার্শ্ববর্তী আরো যাদেরকে করতেছেন উপদেষ্টাতে আনতেছেন, সবগুলো আলোচনার পাত্র। কেন আলোচনা ছাড়া কি মানুষ নাই বাংলাদেশে? আসিফ মাহতাব স্যারের মতো মানুষকে আপনারা উপদেষ্টা মন্ডলীতে আনতারেন নাই, আপনারা পিনাকি ভট্টাচার্য স্যারের মতো মানুষকে উপদেষ্টা মন্ডলীতে আনতারেন নাই। আল্লাহ জাইল্লা সবাই উপদেষ্টা হয়ে গেছে গা। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ভাই, কনক স্যার কেন উপদেষ্টা হইতে পারবে না? বলেন আমাকে, কেন হইতে পারবে না? তারা তাদের দেশপ্রেমের সর্বোচ্চ স্বীকারোক্তি করছে গত 16-17 বছরে। আপনারা আজকে এসে আপনারা অনেক বড় দেশপ্রেমিক হয়ে গেছেন, অনেক বড়। যারা দেশপ্রেমিক হয়েছিল গত 16-17 বছরে, তারা কেউ বাংলাদেশে থাকতে পারে নাই। আমি নিজেও আমাকে দেশপ্রেমিক মনে করি না। যদি কেন আমি গত 16-17 বছর একটা কথা বলতে পারি না এই ফ্যাসিস্ট বা এই সরকারের বিরুদ্ধে, কারণ আশেপাশেই এত পরিমাণ প্রেশারাইজ ছিলাম। কিন্তু আমি এটাও মনে করি যে গত 16 বছরে যারা চুপ ছিল, যারা এই সরকারের স্রোতে গা ভাসায় নাই,
তারা সবাই এক একটা এই সরকারের প্রতিবাদী কণ্ঠ, এই সরকারের বিরুদ্ধে ছিল, যে কারণে তারা এই সরকারের স্রোতে গা ভাসায় নাই, কারণ খুব সহজেই তারা গা ভাসাইতে পারত, কিন্তু সেটা ভাষায় নাই তারা। আপনারা এখনো সময় আছে, আপনারা যদি এই জিনিসগুলোকে অ্যাকনোলেজ না করেন, আসলে এটা খুবই ভয়ানক রূপে ধারণ করবে, খুবই ভয়ানক রূপ ধারণ করবে। এটা একদম মানে স্পষ্ট। এখনো সময় আছে। বিএনপি বলেন, জামাত বলেন, বর্তমান অন্তর্বর্তী কি করবেন না করবেন আপনারা ভালো জানেন। আপনারা চেয়ারে বসে আছেন, ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের কাছে, আমাদের কাছে নাই। আমাদের কাছে থাকলে আমরা ভাবতাম। আমাদের কাছে আপনারা 24 ঘন্টা এটা নিয়ে ভাবতেছেন, আমরা এটা নিয়ে ভাবতেছি না। আমরা ভাবতেছি আমাদের আদার্স কর্মকাণ্ড নিয়ে, আমরা যেটা চাকরি বাকরি করি, পেট চালানোর জন্য যেটা করি, সেটা নিয়ে ভাবতেছি। আপনাদের মতো ওইটা নিয়ে ভাবতেছি না। যদি ভাবতাম অবশ্যই আপনাদের চেয়ে বেটার চালাইতাম, মনে হয় অবশ্যই বেটার চালাইতাম আপনাদের চেয়ে। আপনারা আমার বালের কাজ করতেছেন, এগুলো খুব বিশ্রীভাবে এখন বলতে ইচ্ছা করতেছে, খুব বিশ্রীভাবে। এগুলো একদমই ঠিক হচ্ছে না। এখনো সময় আছে, আপনারা এই জিনিসগুলোকে অ্যাকনোলেজ করেন এবং ঠিক করার চেষ্টা করেন। যদি না করেন, আমরা ছোট মানুষ, আমাদের ভিডিও কেউ দেখে না, কিন্তু তার মানে এই না যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এগুলো দেখবে না, আমাদের কথা শুনবে না। শুনবে অবশ্যই, এগুলো একদিন বের হবে অবশ্যই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।